এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 4 এর 11 অঙ্ক থেকে আমরা আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 10 পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আগের ভিডিওর লিঙ্ক তোমরা নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে অথবা উপরের আই বাটন প্রেস করে আগের ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। তাহলে চলো অঙ্কগুলো আলোচনা করা যাক। 11 কোশ্চেনটা কি বলছে যে একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত হচ্ছে 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তাহলে বাক্সটা কিন্তু সমকোণী চৌপল আকারের বাক্স, তার দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা দিয়েছে। তাহলে প্রথমে তার আমরা আয়তনটা বার করব। সেই আয়তনটা হচ্ছে দেওয়া আছে 384, তাহলে ওইটার সঙ্গে এটা সমান হবে। তাহলে প্রথমে আমরা চৌপল আকারের বাক্স, এর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতা দিয়েছে 3:2:1 আর এই টোটালটার আয়তন দিয়েছে 384 এত ঘনসেমি। তাহলে আমরা 11 কোশ্চেন বললাম, ধরি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য 3x, তার মানে এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটাকে ধরলাম 3x, আর এইটা হচ্ছে তার প্রস্থ। তাহলে সমকোণী চৌপল আকারের বাক্সের প্রস্থ হচ্ছে 2x সেমি, তাহলে এইটা হচ্ছে তার প্রস্থ 2x, এবং সমকোণী চৌপল আকার বাক্সের উচ্চতা সমান কত 1 দিয়েছে, তাহলে 1 × x মানে শুধু x, তাহলে এইটা হচ্ছে তার উচ্চতা x ধরলাম এত সেমি। তাহলে সমকোণী চৌপলাকার বাক্সের আয়তন কত? তাহলে আয়তনের ফর্মুলাটা কি জানি আমরা, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 3x ইন্টু প্রস্থ হচ্ছে 2x ইন্টু উচ্চতা হচ্ছে x, তাহলে এত ঘনসেমি। এইটা হচ্ছে সমকোণী চৌপলের আয়তন বেরিয়ে যাবে, বাক্সটার আয়তন। তাহলে কত হবে, এটাকে গুছিয়ে আমরা গুণ করে দিয়ে দেখো 3, তাহলে 3 × 6, আর এখানে x, তাহলে কত হচ্ছে 6x³ এত ঘনসেমি। সমকোণী চৌপল বাক্সের আয়তন এত। তাহলে আবার আমাদের কী বলেছে, যে এই টোটাল যে সমকোণী চৌপল বাক্সটি আছে এই আয়তন কত 384। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা ইজিক্যাল টু এটা। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো শর্ত অনুসারে আমরা কি লিখতে পারবো, যে 6x³ ইজিক্যাল টু হচ্ছে 384। তাহলে 6x³ ইজিক্যাল হচ্ছে 384, তাহলে x³ ইজিক্যাল টু 384/6। যদি এটা আমরা কাটাকুটি করি, দেখো 6 দিয়ে, তাহলে 6 এটা যদি আমরা 6 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে, 6 × 6 = 36, 36, তাহলে মাইনাস করে 2, তাহলে 4, 4 × 6 = 24, তাহলে 64। তাহলে দেখো আর x³ ইজিক্যাল টু বেরোলো আমাদের 64। তাহলে আমরা এখানে দেখো কী লিখতে পারবো, অর x তার হোল কিউ ইজিক্যাল টু, দেখো 64টাকে আমরা লিখতে পারবো যে 4-এর হোল কিউ, কারণ 4 × 4 × 4, দেখো গুণ করলে কত হবে, 4 × 4 = 16, 4 × 4 = 64, তাহলে 4-এর কিউ হচ্ছে 64। তাহলে আবার দেখো আমরা জানি, আবার সূচকের নিয়ম আমরা কী দেখেছিলাম, যে a⁴m ইজিক্যাল টু যদি b⁴m হয়, তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম যে a ইজিক্যাল টু b। তাহলে এখান থেকে এটাকে আমরা লিখতে পারবো যে অর x ইজিক্যাল টু 4। তাহলে এক্সের মানটা পেলাম আমরা 4। তাহলে এখান থেকে তাহলে আমরা দৈর্ঘ্যটা কত পাবো, তাহলে অতএব বাক্সের দৈর্ঘ্য সমান কত, বাক্সের দৈর্ঘ্যটা আমাদের কত ধরেছিলাম 3x। তাহলে এখানে এক্সের জায়গায় যদি আমরা মানটা বসি, তাহলে বাক্সের দৈর্ঘ্য হবে 3 × 4, এক্সের জায়গায় বসিয়ে দিলে তাহলে এটা হচ্ছে 3 × 4 = 12 সেমি। আবার বাক্সের প্রস্থ কত হবে, 2 × 4 সমান হচ্ছে 8 সেমি, এবং উচ্চতাটা পেলাম। যে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। সমকোণী চৌপল আকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত, ফর্মুলাটা কি ছিল, যে 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই, দেখো তাহলে 2 × দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, তাহলে 12 × প্রস্থ হচ্ছে 8 প্লাস প্রস্থ হচ্ছে 8 × উচ্চতা হচ্ছে 4 প্লাস উচ্চতা 4 × দৈর্ঘ্য হচ্ছে 12, এত বর্গ সেমি। 2 এটা যদি আমরা গুণ করি, তাহলে 12 × 8 এটা গুণ করলে হচ্ছে 96 প্লাস 8 × 4 গুণ করলে হচ্ছে 32 প্লাস
4 × 12 গুণ করলে হচ্ছে 48 এত বর্গ সেমি, এত বর্গ সেমি হলো। তাহলে এখানে দেখো অর 2 ইন্টু, যদি এটাকে আমরা প্লাস করা হয় 96, 32 এবং 48 যদি প্লাস করে দিই তাহলে কত হবে, 8 2 10 6 16 6 হাতে থাকে 1, সেটাকে 5 5 3 8 8 আর 9 17 176। তাহলে 2 ইন্টু 176 এত বর্গ সেমি। তাহলে এটা যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হবে দেখো, 6 2 2 হাতে থাকে 1 7 34 থাকে 35 বর্গ সেমি, এটা বর্গ সেমি। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল 352 এত বর্গ সেমি। বোঝা গেল? তাহলে এটা বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, এটাই আমাদের অ্যান্সার। 12 কোশ্চেনটা কি বলছে, যে একটি চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। বলছে চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো চা বাক্সের এটা ভিতর, তাহলে এই ভিতরের দিকটা মনে হচ্ছে এই ভিতরের দিকের দৈর্ঘ্যটা কত দিচ্ছে, এটা দৈর্ঘ্যটা বলে দিয়েছে 7.5, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থটা হচ্ছে এইটা, তাহলে চা বাক্সের ভিতর দিকে প্রস্থ হচ্ছে 6 ডেসিমিটার, আর উচ্চতা হচ্ছে আমাদের এইটা, উচ্চতাটা দিয়েছে 5.4 ডেসিমিটার। তাহলে প্রথমে আমরা এই চা বাক্সটির আয়তন বার করব। চায়ের বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য কত, 7.5 ডেসিমিটার চা বাক্সের ভিতরের দিকের দৈর্ঘ্য। তাহলে চা বাক্সের ভিতরের দিকের প্রস্থ কত, এইটা 6 ডেসিমিটার, তাহলে 6 ডেসিমিটার। চা বাক্সের ভিতরের দিকের উচ্চতা হচ্ছে 5.4 ডেসিমিটার। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো যে চায়ের বাক্সের ভিতরের দিকের আয়তন, তাহলে কি এটা কি সমকোণী চৌপলাকারের একটা চা বাক্স, তাহলে এর আয়তন কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য কত 7.5 ইন্টু প্রস্থ হচ্ছে 6 ইন্টু উচ্চতা হচ্ছে 5.4 এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো 6 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা পাচ্ছে 30 0 হাতে থাকে 3 6 7 42 আর 3 45 45.0 ইন্টু 5.4 এত ঘন সেমি। তাহলে এটাকে এই শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে 45, তাহলে এটা হচ্ছে 45 ইন্টু 5.4 এত ঘন সেমি। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত পাবো, তাহলে এটা গুণ করে দিলে আমাদের পাবো 2430 এত ঘন সেমি। তাহলে এটা 1 ঘর পর দশমিক হয়ে পাবে, এই শূন্যটা কেটে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 243 এত ঘন সেমি। তাহলে এটা হচ্ছে চা বাক্সটির ভিতরের দিকের আয়তন এত ঘন সেমি, অর্থাৎ চা বাক্সের ভিতরের দিকের আয়তন যদি এত ঘন সেমি হয় তাহলে চা বাক্সটাকে না এত ঘন সেমি চা ধরবে বাক্সটির ভিতরে। তাহলে আবার চা ভর্তি বাক্সের ওজন দিচ্ছে 52 কিগ্রা 350 গ্রাম। তাহলে দেখো 52 কিগ্রা 350 গ্রাম, তাহলে এটাকে আমরা গ্রামে নিয়ে যেতে পারি। তাহলে গ্রামে নিয়ে গেলে কত হবে দেখো, তাহলে 52 কিগ্রা থেকে গ্রামে যাচ্ছে, কোথা আছে কিগ্রা, হেক্টর ডেকা কিলোগ্রাম, হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম। তাহলে কত দিচ্ছে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, তাহলে এত প্লাস এইটা গেছে 350, এই পুট হচ্ছে গ্রাম। কিগ্রা থেকে আমরা গ্রামে যাচ্ছি, তাহলে এটা কত হবে দেখো, 52 দিয়ে এটাকে গুণ করলে 52000 প্লাস হচ্ছে 350 এত গ্রাম। তাহলে এটা হচ্ছে 52350, এটার সঙ্গে এটা যদি যোগ প্লাস করা হয় তাহলে হচ্ছে এত গ্রাম। তাহলে দেখো চা ভর্তি বাক্সের ওজন হচ্ছে 52350 গ্রাম। আবার খালি বাক্সের ওজন কত দিয়েছে দেখো, খালি বাক্সের ওজন দিচ্ছে
3.75 এটা কিগ্রা, এটা খালি বাক্সের ওজন দিয়েছে। তাহলে এই কিগ্রা থেকে আমরা গ্রামে যাব, কিগ্রা থেকে গ্রামে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 1000 দিয়ে। তাহলে 3.75 ইন্টু 1000 এত গ্রাম। তাহলে এটা কত হচ্ছে দেখো, 375, এটা দুটো তিনটে, তাহলে কয় ঘর পর দশমিক হবে? 2 ঘর পর দশমিক, এত গ্রাম। তাহলে দশমিকের পরে দুটো শূন্য থাকে, এটা কেটে যাবে, কেটে গেলে থাকছে কত? এত গ্রাম। তাহলে এটা দেখো চা ভর্তি বাক্সের ওজন, মানে এখানে চায়ের ওজন প্লাস বাক্সের ওজন আছে। আবার এইটা হচ্ছে খালি বাক্সের ওজন, তার মানে এটা শুধু বাক্সের ওজন। তাহলে এই চা ভর্তি বাক্সের ওজন থেকে যদি আমরা খালি বাক্সের ওজন বাদ দিয়ে দিই, মাইনাস করি, তাহলে কী পাবো? চায়ের ওজন পাবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব চায়ের ওজন কত হবে? এই যে 52350, এইটা থেকে যদি আমরা এই খালি বাক্সের ওজনটা বাদ দিই 3750, এটা বাদ দিয়ে দাও, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত হবে? এত গ্রাম। তাহলে এটা মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? 0, 5 5 মিলে 0, 7 দিয়ে 13, 6, 3 4, 4 8 4, তাহলে 48600 এত গ্রাম। এইটা হচ্ছে চায়ের ওজন। তাহলে আবার দেখো বাক্সটির ভিতরটার আয়তন কত ছিল? এই বাক্সের ভিতরের আয়তন আমরা পেয়েছিলাম 243 ঘনসেমি। তাহলে বাক্সটিতে কত? 243 ঘনসেমি চা ধরবে। তাহলে এই এত ঘনসেমি চায়ের ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব 243 এত ঘনসেমি চায়ের ওজন 48600 গ্রাম। তাহলে এইটা হচ্ছে এত ঘনসেমি চায়ের ওজন। তাহলে 1 ঘনসেমি চায়ের ওজন কত হবে? 48600 বাই 243। এটা দিয়ে যদি আমরা একটা কাটাকুটি করে দিই তাহলে কত হবে দেখো? 243 দিয়ে এটা কাটাকুটি করলে হচ্ছে 2 হবে, কারণ 2 2 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর দুটো শূন্য উঠে গেল। তাহলে এটা কত হচ্ছে? 200 গ্রাম। বুঝা গেল? তাহলে 1 ঘনসেমি চায়ের ওজন কত বেরোলো? 200 গ্রাম। ঘনডেসিমি চায়ের ওজন কত? তাহলে এখান থেকে অতএব 1 ঘনডেসিমি চায়ের ওজন 200 গ্রাম। এটাই আমাদের অ্যান্সার। 13 কোশ্চেনটা কি বলছে? যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি, ব্রেড 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘনসেমি পিতলের ওজন 84 গ্রাম হয় তাহলে এক্সের মান কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো এইটা হচ্ছে কি, যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট প্লেট, মানে এই যে এই ভূমিটা হচ্ছে তার বর্গাকার ভূমি বিশিষ্ট একটা প্লেট। তাহলে এই প্লেটের কি বলেছে? যে তার দৈর্ঘ্যটা বলেছে এক্স। তাহলে এইটা যদি আমাদের দৈর্ঘ্য হয়, এইটা হবে তার প্রস্থ। অর্থাৎ যেহেতু বর্গাকার তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হবে। এবং এর বেধটা মানে অর্থাৎ থিকনেসটা কত বলেছে? থিকনেসটা বলে দিয়েছে যে 1 মিলিমিটার। এইটাকে আমরা ধরছি 1 মিলিমিটার। তাহলে কী হচ্ছে? তাহলে এই বর্গাকারে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে তাহলে এটা কি একটা সমকোণী চৌকোণ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে এই যে বর্গাকার প্লেট, এই প্লেটের আয়তনটা বার করব। ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি আর বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের প্রস্থ কত হবে? 1 সেমি, কারণ যেহেতু এটা বর্গাকার প্লেট তার দৈর্ঘ্য প্রস্থ সমান। আবার বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের উচ্চতা মানে বেদ এইটা, তাহলে বেদটাকে আমরা উচ্চতা ধরতে পারি। তাহলে উচ্চতা কত দিয়েছে? উচ্চতা ইজিক্যাল টু বলেছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটারটাকে আমরা যদি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে কী হবে? তাহলে দেখো 1, তাহলে মিলিমিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই তাহলে দেখো মিলি সেন্টি, এদিকে 1 ঘর আসছে, মানে নিচের দিকে আসছে 1 ঘর। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো? যে তাহলে 10 দিয়ে ভাগ করতে পারবো, এত সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা ইজিক্যাল আমরা লিখতে পারবো, যদি এটাকে ভাগ করা হয় তাহলে 0.1 এত সেমি। তাহলে এবার আমরা এখান থেকে দেখো লিখতে পারবো তো বর্গাকার প্লেট ভূমি বিশিষ্ট প্লেটের আয়তন কত হয়ে যাবে? আয়তন হচ্ছে কি না, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে এক্স, ইন্টু প্রস্থটাও দেওয়া আছে এক্স,
ইন্টু উচ্চতা হচ্ছে 0.1। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স ইন্টু এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 0.1 এত ঘন সেমি। তাহলে এইটা হচ্ছে বর্গাকার প্লেটে এত ঘন সেমি পিতল আছে। এবার আমাদের বলেছে দেখো, এবার আমাদের কী বলে দিচ্ছে যে এক ঘন সেমি পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। এক ঘন সেমি পিতলের ওজন হচ্ছে 8.4 গ্রাম। তাহলে প্লেটেতে এত ঘন সেমি পিতল আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 এত ঘন সেমি পিতলের ওজন কত হবে? 8.4 ইন্টু এটা এক্স স্কোয়ার ইন্টু 0.1 এত গ্রাম। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি পিতল আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু 0.1 ঘন সেমি পিতলের ওজন হচ্ছে এত। প্লেটটি 4725 গ্রাম, প্লেটটির ওজন হচ্ছে এত গ্রাম। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা, শর্ত অনুসারে আমরা লিখতে পারবো 8.4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 0.1 ইজিক্যাল টু হচ্ছে প্লেটের ওজন যেটা দিয়েছে 4725। তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বার করতে পারবো। তাহলে অর এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? 4725 বাই এটা এক্স স্কোয়ারের সাথে গুণ আছে 8.4 ইন্টু 0.1। এই দশমিকটা উঠে গেলে উপরে একটা শূন্য, এই দশমিকটা উঠে গেলে উপরে একটা শূন্য, মানে 10 পাবো। তাহলে অর এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমরা কত পাচ্ছি দেখো 4725 ইন্টু 10 ইন্টু 10 বাই নিচে পাবো 84 ইন্টু 1, কারণ দশমিকগুলো তুলে দিয়েছি। তাহলে 2 দিয়ে কাটাকুটি করে এটা কত হবে? 4 4 দুগুণে 8, 2 2 4, এটা হচ্ছে 5 5 দুগুণে 10। আবার আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করা হয় তাহলে কত হবে? 2 2 4, 2 1 2, এটা যদি আমরা কাটাকুটি করা হয় তাহলে 5 5 দুগুণে 10। এবার এটাকে দেখো যদি আমরা 3 দিয়ে কাটাকুটি করি তাহলে কত হবে? 3 7 21, এটা যদি 3 দিয়ে কাটাকুটি করা হয় তাহলে 3 কে 3, হাতে 1 17 হচ্ছে 3 5 15, 2 22, 3 7 21, হাতে 3 5 15। তাহলে যদি 7 দিয়ে কাটাকুটি করে তাহলে 7 1 কে 7, এটা যদি কাটাকুটি করে দেখো 2 7 দুগুণে 14, 1 2 5, তাহলে 2 2 5। তাহলে অর এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমাদের বললো 225 ইন্টু 5 ইন্টু 5। তাহলে এখান থেকে অর এক্স ইজিক্যাল টু আমরা কত পাবো? এক্স ইজিক্যাল টু আমাদের প্লাস মাইনাস আসবে যে √225 ইন্টু 5 ইন্টু 5, অর এক্স ইজিক্যাল টু দেখো প্লাস মাইনাস √অফ দেখো 225কে গুণ করলে 225কে আমরা লিখতে পারি 15 ইন্টু 15 ইন্টু 15 যদি গুণ করা হয় তাহলে 225 আসবে। তাহলে 225-এর জায়গায় আমরা লিখতে পারবো 15 ইন্টু 15 ইন্টু 5 ইন্টু 5। তাহলে অর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস দুটো 5 আছে রুটের মধ্যে, দুটো 15 আছে, তাহলে একটা 15 বললো বর্গমূল করলে ইন্টু 5, তাহলে এটা কত? ইন্টু 5, এই দুটো 5-এর মধ্যে একটা 5 বললো, তাহলে এটা কত হচ্ছে? প্লাস মাইনাস 15 ইন্টু 5, 15 ইন্টু 5 গুণ করলে হচ্ছে 75। তাহলে দেখো অর এখান থেকে আমরা ধনাত্মক মানটা নেব এক্স ইজিক্যাল টু 75 আর এক্স ইজিক্যাল টু মাইনাস 75, এটা অগ্রাহ্য, এটা অগ্রাহ্য। এক্সটা কী ছিল? এক্সটা হচ্ছে এই বর্গাকার প্লেটের দৈর্ঘ্য ছিল, তাহলে দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, সেই জন্য এক্স ইজিক্যাল টু মাইনাস 75 এটা অগ্রাহ্য করলাম। তাহলে ধনাত্মক মানে নেব এক্স ইজিক্যাল টু 75, তাহলে আমাদের এখানে এক্সের মানটা বার করতে বলেছিল, তাহলে অতএব এক্স ইজিক্যাল টু কত হলো? তাহলে অতএব এক্স ইজিক্যাল টু 75 এত সেমি, এটা আমাদের অ্যান্সার, কারণ আমাদের এক্সের মান বার করতে বলেছে। 14-এর কোশ্চেনটা কী বলছে? যে চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুই পাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগেছে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসাব করে লিখি। তাহলে এই রাস্তাটা তৈরি করতে এত ঘনমিটার মাটি লেগেছে। তাহলে এখানে দেখো এইটি হচ্ছে একটি আয়তঘনকার গর্ত, তাহলে যেহেতু গর্তের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাহলে সেই গর্তটা হচ্ছে আয়তঘনকার গর্ত। তাহলে এখানে দেখো, তাহলে এইটা হচ্ছে এই আয়তঘনকার গর্তের কী বলেছে? এটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যটা কত দিয়ে আছে? 14 মিটার, এটা দিয়ে আছে 14 মিটার, এবং এইটা হচ্ছে তার আয়তঘনকার গর্তের প্রস্থ হচ্ছে কত? 8 মিটার,
প্রস্থটা দেওয়া আছে 8 মিটার, তাহলে এইটা হচ্ছে তার উচ্চতাটা। তাহলে আমরা উচ্চতাটা বার করতে বা গভীরতাটা বার করতে হবে, তাহলে এই গভীরতাটা আমরা ধরে নেব এক্স মিটার। তাহলে এই গর্তের আয়তন কটা গর্ত বলেছে? 30টি গর্ত বলেছে। তাহলে আমরা প্রথমে এই একটি গর্তের আয়তন বার করব। প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার, আর প্রতিটি গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। প্রতিটি গর্তের প্রস্থ দেওয়া আছে হচ্ছে 8 মিটার। তাহলে প্রতিটি গর্তের আয়তন কত হবে? আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা ইন্টু উচ্চতা, কারণ দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে তার গভীরতা। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে? 14 মিটার ইন্টু প্রস্থ কত দেওয়া আছে? 8 মিটার ইন্টু উচ্চতা হচ্ছে এক্স, তাহলে এটা হচ্ছে এত ঘন মিটার। বুঝা গেল? তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাটা আমাদের বেরোলো এত। তাহলে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কত হচ্ছে? 4×32 আর তাকে 3 8 কাটা 3 11 112 এক্স এত ঘনমিটার। তাহলে এখানে দেখো একটি গর্তের, তাহলে একটি গর্তের আয়তন আমরা পেলাম এত ঘনমিটার। যে 30টি গর্ত সমান 30টি সমান মাপের গর্ত কাটা হয়েছে, তাহলে একটি গর্ত কত? 112 ইন্টু এক্স এত ঘনমিটার। তাহলে অতএব 30টি গর্তের আয়তন, তাহলে তো 30টি গর্তের আয়তন কত হবে? একটি গর্তের আয়তন এত, তাহলে 30টি গর্তের আয়তন হচ্ছে 30 ইন্টু 112 ইন্টু এক্স এত ঘনমিটার। এটা হচ্ছে 30টি গর্তের আয়তন। তাহলে এই 30টি গর্ত থেকে যে পরিমাণ মাটিটা উঠেছে সেই পরিমাণ মাটিটি রাস্তার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে কতটা মাটি উঠেছে? রাস্তাতে কতটা মাটি লেগেছে? 2520। তাহলে এই পরিমাণ মাটিটি কি না 30টি গর্তের আয়তনের মাটির সমান। তাহলে কী লিখতে পারবো? শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 30টি গর্তের আয়তন হচ্ছে 112 ইন্টু এক্স, 30 ইন্টু 112 ইন্টু এক্স ইজিক্যাল টু আমাদের কতটা মাটি লেগেছে বলেছে? 2520। তাহলে অর এখান থেকে আমরা এক্সের মানটা পেয়ে যাবো অর এক্স ইজিক্যাল টু কত? 2520 ডিভাইডেড হচ্ছে 30 ইন্টু 112। এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো উপরে একটি শূন্য নিচে একটি শূন্য কেটে যাচ্ছে। 3 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে 3 কে 3, এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 8 24, 3 4 4, কত হচ্ছে 4 4 2 8 2 2 4, 2 দিয়ে এটা কাটাকুটি করলে 5 5 2 10, হাতে 1 বড় 6, 2 দিয়ে যদি এটা কাটাকুটি করে 2 2 4 2 1 2, এটা 2 দিয়ে কাটাকুটি করলে 2 2 4 8, 7 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 7 হচ্ছে 3 7 21, 7 হচ্ছে 4 7 28। তাহলে অর এক্স ইজিক্যাল টু আমাদের বললো 3/4 এত মিটার। বোঝা গেছে? তাহলে আমরা মিটার থেকে যদি সেন্টিমিটারে যাই তাহলে কী করতে হবে? ঘর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, তাহলে ক ঘর কাটে যাচ্ছে? 2 ঘর। তাহলে এত 100 এত হচ্ছে সেমি, কারণ মিটার থেকে আমরা সেন্টিমিটারে গেলাম। তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করলাম 4 2 8, হাতে 2 20 হচ্ছে 4 5 20, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 25 এত সেমি। তাহলে এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে হচ্ছে 75 সেমি। বুঝা গেছে? তাহলে অতএব প্রতিটি গর্তের গভীরতা 75 সেমি। এটাই আমাদের অ্যান্সার। 15-এর কোশ্চেনটা কি বলছে? যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো এইটি একটি কি ঘনকাকৃতিপূর্ণ চৌবাচ্চা দেওয়া আছে। এই চৌবাচ্চাটির কি একটি ধারের দৈর্ঘ্য দিয়েছে 1.2 মিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চা অর্থাৎ তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকটাই সমান 1.2 হবে। এবার এটাতে জলপূর্ণ করা আছে, এখান থেকে 64 বালতি জল তুলে নেওয়া হলো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রথমে আমরা এই চৌবাচ্চাটির আয়তন বার করি, অর্থাৎ চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে সেটা আমরা পেয়ে যাব। চৌবাচ্চাটির আয়তনের সমান জল ধরবে। যে ঘনকাকৃতি চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য হচ্ছে 1.2 মিটার। একটি ধার মানে এটাই হচ্ছে তার ঘনকাকৃতি চৌবাচ্চার বাহুর দৈর্ঘ্য। তাহলে 1.2 মিটার এটাকে আমরা লিখতে পারি, দেখো 1.2
টু ইন্টু, আমরা দেখো এখানে যে মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছে, মিটার থেকে ডেসিমিটারে যাচ্ছে, তাহলে কত হচ্ছে মিটার ডেসিমিটার, এক ঘর যাচ্ছে, তাহলে এটা ইন্টু 10 এত ডেসিমিটার, তাহলে এটা হচ্ছে 120 দশমিকের পরে এক ঘর এত ডেসিমিটার সমান হচ্ছে 12 ডেসিমিটার। তাহলে এই ঘনকের একটি ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পেলাম 12 ডেসিমিটার। তাহলে ঘনকাকৃতি চৌবাচ্চার আয়তন, আয়তন কত, আয়তন আমরা জানি বাহুর কিউ বা একটা ধারের কিউ এত ঘন ডেসিমিটার। তাহলে দেখো 12-এর কিউ হচ্ছে কত, 12 ইন্টু 12 ইন্টু 12 এত ঘন ডেসিমিটার। তাহলে 12 ইন্টু 12 গুণ করে হচ্ছে 144 ইন্টু 12 এত ঘন ডেসিমিটার। তাহলে 12 দিয়ে যদি এটাকে আমরা গুণ করি তাহলে হচ্ছে 1728 এত ঘন ডেসিমিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন আমরা পেলাম এত ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা লিখতে পারি তাহলে 1728 এত লিটার, এত লিটার, কারণ আমরা জানি যে এক ঘন ডেসিমিটার সমান 1 লিটার। এটা আমরা জানি যে এক ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1 লিটার। তাহলে 1728 ঘন ডেসিমিটার সমান হচ্ছে 1728 লিটার। তাহলে এইটা হচ্ছে যেহেতু চৌবাচ্চাটির আয়তন, অর্থাৎ চৌবাচ্চাটিতে 1728 লিটার জল ধরে। সেটি থেকে বলেছে জল তুলে নেওয়ার পরে 1/3 অংশ জলপূর্ণ থাকে, তার মানে তাহলে এত লিটারের 1/3 অংশ সমান আমরা কত বলতে, তাহলে অতএব আমরা লিখতে পারবো যে 1728 এত লিটার এর 1/3 অংশ সমান কত আমরা বার করি, তাহলে 1728 ইন্টু 1/3। তাহলে এটা কাটাকুটি করো, 3 কে 3, এটা যদি 3 দিয়ে কাটাকুটি হয় 3 5 15, 2 3 7 21, 3 6 18, তাহলে এটা বেরোলো 576 এত লিটার। অর্থাৎ এত লিটার জল চৌবাচ্চাটিতে থাকে। তাহলে কারণ চৌবাচ্চাটি 1/3 অংশ পূর্ণ থাকে, তাহলে 1/3 অংশ সমান হচ্ছে আমরা দেখলাম 576 লিটার। তাহলে চৌবাচ্চাটিতে এত লিটার জল থাকে। তাহলে অতএব চৌবাচ্চায় জল থাকে 576 লিটার। চৌবাচ্চায় মোট জল ধরে 1728 লিটার। তাহলে সেখান থেকে বলছে চৌবাচ্চাটি জল থাকে 576 লিটার। তাহলে জল তোলা হয়েছে কত, তাহলে অতএব চৌবাচ্চা থেকে জল তোলা হয় কত, চৌবাচ্চাটিতে জল ধরে 1728 মাইনাস হচ্ছে জল তোলা হয়েছে, জল আছে এটা, তাহলে 576, এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে এইটা হচ্ছে এই পরিমাণ জল তোলা হবে। তাহলে এটা বিয়োগ করে দাও, মাইনাস করে দাও, তাহলে 6 7 হচ্ছে 5 6 1 1, তাহলে 1152 এত লিটার। তাহলে চৌবাচ্চা থেকে এত লিটার জল তোলা হয়েছে। 64 বালতি জল তোলা হয়েছে। তাহলে এই 64 বালতি যে জল তোলা পরিমাণ হচ্ছে কত, 1152 লিটার, এই পরিমাণ জলটা তোলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব 64 বালতি জলের পরিমাণ 1152 এত লিটার। তাহলে অতএব 64 বালতি জলের পরিমাণ হচ্ছে 1152 লিটার। তাহলে এক বালতি জলের পরিমাণ কত হবে, 1152/64 এত লিটার। তাহলে এটাকে আমরা কাটাকুটি করতে পারি। তাহলে দেখো 2 দিয়ে যদি কাটাকুটি করা, কাটাকুটি করলাম, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে 3 দুগুণে 6, 2 2 4, তাহলে 2 দিয়ে কাটাকুটি করলে এটা হচ্ছে 5, 15 হচ্ছে 7, 7 14 হাতে থাকে 1 12, 6 দুগুণে 12। তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 8 32, 4 দিয়ে এটা কাটাকুটি করলে 4 1 4, হাতে থাকে 1, 17, 4 4 16, 4 4 16। এটা যদি আমরা 8 দিয়ে কাটাকুটি করি 8 1 8, এটা যদি 8 দিয়ে কাটাকুটি করি 8 1 8, হাতে কত থাকছে 6, তাহলে 64, তাহলে 8 8 64 8, তাহলে এটা ইজিক্যাল টু বেরোলো 18 লিটার। অর্থাৎ এক বালতি জলের পরিমাণ হচ্ছে 18 লিটার। তাহলে আমাদের কাছে যে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, প্রতিটি বালতিতে 18 লিটার জল ধরে, এটা আমাদের অ্যান্সার।